জনমানবহীন নিস্তব্ধ রাস্তাটা দিয়ে একা হেঁটে যাচ্ছে আনহা। পুরনো সবকিছু ভুলে নতুন করে নিজেকে গুছিয়ে নিতে চেয়েও বারবার ফিরে আসে সে। এখনও মনের কোথাও না কোথাও রয়ে গেছে অরণ্য। মুখে সব ভুলে গেছি বললেও যে মনে মনে এখনও অরণ্যকে ভালোবাসে আনহা। পরক্ষণেই মনে হয় সে ভুল করছে। এসব ভাবাও যে পাপ। সুভাকে আর কষ্ট দিতে চায় না আনহা। ওরা ভালো থাকুক ওদের জীবনে। কিন্তু আনহার মস্তিষ্ক যে বিগড়ে গেছে পুরোপুরি। ওর পুরো মন মস্তিষ্ক জুড়ে অরণ্য ব্যতীত আর কেউই নেই। কখনো আর কাউকে ভালোবাসতে পারবে কিনা এও জানা নেই। আনহার তো উচিত ওদের থেকে অনেক দূরে চলে যাওয়া, যেখানে গেলে দ্বিতীয়বার শুভ অরণ্যকে বিরক্ত করতে আসতে পারবে না সে। আজকে পুরনো অতীত মনে পড়ছে আনহার। মনে পড়ছে নিজের করার সবগুলো ভুলের কথা। হাঁটতে হাঁটতে রেল স্টেশনের কাছে চলে এসেছে আনহা। আশেপাশে এখন দু একজন মানুষ দেখা যাচ্ছে। ওর খেয়াল নেই ওদিকে। মনোযোগ দিয়ে কি যেন ভাবছে আর হাঁটছে। ওদিক থেকে ট্রেন আসছে। ট্রেনের ঝনঝন শব্দ কানে আসতে আনহা ঘুরিয়ে তাকিয়েছে। ট্রেন আর আনহার দূরত্ব খুব একটা বেশি না। আনহার মনে হলো মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে সে। বেঁচে থাকার ইচ্ছেটাতে হারিয়ে গেছে তার। ওভাবেই দাঁড়িয়ে আছে রেল লাইনে। চোখ বন্ধ করে অপেক্ষা করছে মৃত্যুর। কে একজন দূর থেকে ডেকে যাচ্ছে আনহাকে। শুনছে না দেখে দৌড়ে এসে কাছে হাত টান দিয়ে নিয়ে গেছে সেখান থেকে। হাঁপাতে হাঁপাতে রাগ মিশ্রিত কণ্ঠে আনহাকে বলছে যুবকটি, পাগল হয়েছেন? এখনই তো ট্রেনটা পিষে ফেলতো আপনাকে। ধ্যান ভাঙল আনহার। তাকালো চলন্ত সেই ট্রেনের দিকে। কিছু দূরেই ট্রেনের লাইনে কাটা পড়েছে কেউ। লোকজন জড়ো হয়েছে সেখানে। বিষয়টা নজরে আসলো আনহার। বুকের ভেতরটা কেমন করে উঠল ওর। কিছু সময়ের ব্যবধানে ভদ্রলোকের জায়গায় আনহাই থাকতো। মাথা ঘুরিয়ে তাকাতেই দেখতে পেল চেনা পরিচিত কাউকে। সাব্বির দাঁড়িয়ে আছে আনহার সামনে। এই ছেলেটাকে ভালো করেই চেনেও। ওদেরই কোম্পানিতে কাজ করতে এই সাব্বির। দেখতে শুনতে ছেলেটা মাশাআল্লাহ কেয়ানে থেকে খানিকটা বড়ই হবে, তবে আনহা থেকে কিছুটা ছোট বা ওর সমবয়সী হবে। সাব্বিরকে কিছু বলতে যাচ্ছিল আনহা, সুযোগ দিল না সাব্বির। কথা না বলে ওর হাত ধরে টেনে নিয়ে গেল লোকজন যেখানে জড়ো হয়েছে সেখানে। ট্রেন চলে গেছে ততক্ষণে। ভদ্রলোকের পুরো শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে সেখানে। পাশেই দাঁড়িয়ে ওনার স্ত্রী মেয়ে আজারি করছে। আনহা দেখলো সবটা। ওরও কেমন কান্না পাচ্ছে। আসার আগেই তো মাকে বলে এসেছিল সময় মতো বাড়ি ফিরে যাবে। এত ভুল করার পরেও নিজের মায়ের কাছে আগের মতোই ভালোবাসা আর যত্ন পায় আনহা। কিয়ান কিরণ সহ বাড়ির বাকিরও সমান গুরুত্ব দেয় ওকে। আনহা যদি মারা যেত আজকে, তাহলে তারাও নিশ্চয়ই এভাবে কষ্ট পেত। সাব্বির ওর হাতটা ধরে নিয়ে গেছে সেখান থেকে। বলে উঠেছে ওকে, ওই লোকটার জায়গায় নিজেকে আর ওনার স্ত্রীর মেয়ের জায়গায় আপনার ফ্যামিলির সবাইকে বসিয়ে ভাবুন তো কেমন লাগে। আমি আসলে সাব্বির মুস্কি হেসে বলল আনহাকে, নিজেকে ভালোবাসতে শিখুন ম্যাডাম। যে নিজেকে ভালোবাসতে পারে না সে অন্যকে ভালোবাসবে কিভাবে? পুরনো সব কিছু ভুলে নতুন করে নিজের জীবন সাজান। জীবন একটাই, নিজেকে শেষ করে দিয়ে আফসোস রাখবেন কেন? আনহা দীর্ঘশ্বাস ছেড়ে বলল সাব্বিরকে, নিজেকে ভালোবাসতে না পারলেও অন্যকে ভালোবাসতে পারি আমি, কিন্তু আমাকেই কেউ চায় না। বেঁচে থাকার ইচ্ছেটাও হারিয়ে গেছে সেখান থেকেই। এই গোলাকার পৃথিবীতে কোথাও না কোথাও তো এমন কেউ থাকে যে অগোছারেই ভালোবেসে যায় আমাদের। সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়। সাব্বিরের কথার মানে বুঝতে পারছে না আনহা। প্রশ্ন করেনি আর। আনহা চলে যাচ্ছিল ওখান থেকে। হাঁটতে হাঁটতে একটা ছোট্ট চায়ের দোকান চোখে পড়ল ওর। চারদিকে সুন্দর আবহাওয়া। বাতাস বইছে আজকে। তেমন গরম নেই, আবার ঠান্ডাও নেই। এই সময়টাতে ওই সাদামাটা দোকানটাতে বসে চায়ের কাপে চুমুক দিলে মন্দ হয় না। আনহা তাকিয়েছে দোকানটার দিকে। কানে এসেছে কারো কথা। চা খাবেন? সাব্বিরের প্রশ্নের উত্তরে কিছু না বলে ওপর নিচ মাথা নাড়িয়ে হেসেচোখ জবাব দিল আনহা। দুজনেই গেল দোকানটার কাছে। সাব্বিরের সাথে অনেকক্ষণ কথা হলো আনহার। ছেলেটা আর ওদের কোম্পানিতে চাকরি করে না এটা শুনেছে কিয়ানের মুখে। কারণ জানতে চাইলে বলল সাব্বির ওর আব্বুর সাথে ঝামেলা হওয়ায় বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। ওদেরও আনহাদের মতো বড় বিজনেস আছে। এমনকি আনহার আব্বুর সাথে ওর আব্বুর পরিচয়ও আছে। বেশ কিছুদিন আগে যখন বিজনেস ডিল কনফার্ম করতে আসলেন তখন দেখেছিলেন সাব্বিরকে। নিজেদের এত বড় বিজনেস রেখে ছেলে অন্য জায়গায় খেটে মরছে দেখে নিজেই ক্ষমা চাইলেন ওর কাছে। বুঝতে পারলেন নিজের ভুল। সাব্বিরও বুঝলো ওর এত ইগো দেখানো ঠিক হয়নি। মা অসুস্থ জেনে আরও খারাপ লাগলো ওর। তখন চাকরি ছেড়ে চলে গিয়েছিল বাবার সাথে নিজের চেনা পরিচিত জায়গায়। আজকে আবার কোনো একটা কাজে এসেছে এখানে। হাঁটতে বের হয়েছিল, তখনই দেখলো আনহাকে। সবটা বলে বড় করে শ্বাস টানল সাব্বির। আনহাও একধানে তাকিয়ে আছে ওর দিকে। সাব্বির কি যেন বলেছে। আনহার চাহনি দেখে এ শুনে হাসছে আনহা।
সাব্বির মুগ্ধ হয়ে দেখছে ওর হাসি মাখা সুন্দর মুখটি। সাব্বিরের এমন চাহনি দেখে কেমন অস্বস্তি হলো আনহার। হাসি থামিয়ে উঠে দাঁড়ালো চলে যাবে বলে। দু এক পা বাড়াতেই বলে উঠেছে সাব্বির। হাসলে আপনাকে সুন্দর দেখায় ম্যাডাম। আনহা ভুরু কুচকে তাকিয়েছে সাব্বিরের দিকে। কিছুক্ষণ চুপ থেকে বলে উঠেছে ওকে। আপনি কি বাই এনি চান্স আমাকে পটানোর চেষ্টা করছেন? মাথার চুলগুলো হাত দিয়ে ঠেলে পেছনে সরিয়ে দিল সাব্বির। হেসে বলল আনহাকে। ক্ষতি আছে কি? তা তো আছি। যেমন? আমাকে ভালোবাসতে আসবেন না, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন। সাব্বির কথা না বলে কাছে গেল আনহার। বাতাসের চোখে মুখে এসে পড়া চুলগুলো ফু দিয়ে সরিয়ে দিল ওর দিকে। কিছুটা ঝুঁকে শান্ত কণ্ঠে বলল। আপনাকে ভালোবাসা যদি অপরাধ হয়, এই অপরাধের শাস্তি হিসেবে আমি শতবার পুড়ে ছাই হতে রাজি। আনহা বুঝলো সাব্বির ফ্লার্টিং করছে ওর সাথে। কথা না বাড়িয়ে চোখ গরম করে ওর দিকে একবার তাকিয়ে চলে গেল সেখান থেকে। 12টা বাজতে আর কিছু সময় বাকি। বিছানায় পড়ে আছে সুভা। ঘুম নেই ওর দু চোখের পাতায়। ঘুমিয়েছিল মাত্রই। আনহাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখেছে ও। আনহার তখনকার কথাগুলো ভাবছে সুভা। ওর কথা শুনে মতিগতি বোঝা দেয় না জানে কি করে বসে। ঠিক নেই তার। চিন্তিত হয়ে ফোন দিয়েছে বাড়িতে। চাচির মুখে শুনেছে সবই ঠিকঠাক আছে। না ঘুমিয়ে এমন সময় ফোন দেওয়ায় তিনি আরও কয়েকটা কথা শুনিয়ে শাসন করে দিয়েছেন ওকে। এই হয়েছে এক সমস্যা। প্রেগনেন্সির পর থেকে চাচি আর শাশুড়ি বলা সব কথা ফলো করতে হয় তাকে। প্রতিদিন না হোক, একদিন পরপর হলেও দেখে যান এসে সুভাকে। সবার এত আদর যত্ন পেয়ে ভালোই লাগে সুভার। চাচির মুখে সব ঠিক আছে শুনে নিশ্চিত হয়েছে। অরণ্যের জন্য অপেক্ষা করছিল এতক্ষণ ধরে। আসছে না দেখে চিন্তা হচ্ছে এখন। কোনো রকমে বিছানা থেকে উঠে দাঁড়িয়েছিল বাইরে যাবে বলে। হুট করে রুমের আলো নিভে গেছে। পুরো বাড়িতে সুভা ছাড়া কেউই নেই। সার্ভেন্টকেও বাসায় পাঠিয়ে দিয়েছে ওনার সমস্যার কথা শুনে। অরণ্য এটা জানলে আবার কাজ ছাড়া করবে ভদ্র মহিলাকে। কিন্তু এখন ভয় লাগছে সুভার। কি হলো হঠাৎ করে? ঘামছে ও। চোখ বন্ধ করে বসে পড়েছে বিছানায়। কে একজন এসে পাশে দাঁড়িয়েছে সুভার। কোলে তুলে নিয়েছে ওকে। পড়ে যাওয়ার ভয়ে লোকটার গলা আঁকড়ে ধরেছে সে। পরিচিত পারফিউমের গন্ধ আর হাতের স্পর্শ পেয়ে বুঝতে বাকি নেই এটা অরণ্য। সুভার ভয় কমলো এবার। কোনো কিছু না ভেবেই ওর মাথাটা রেখেছে অরণ্যের ঘাড়ে। অরণ্য সুভাকে নিয়ে এসেছে ড্রয়িং রুমে। সোফায় বসিয়ে হাঁটু গেড়ে বসেছে ওর সামনে। নিজের মুখ উছিয়ে চুমু দিতে বলেছে। সুভাও শুনল অরণ্যর কথা। আলতো করে নিজের ঠোঁট ছোয়ালো অরণ্যের কপালে। অরণ্য উঠে বসলো ওর পাশে। সুভার মুখটা নিচের দিকে ঘুরিয়ে পরপর একটা চুমু দিল ওর ঠোঁটে, গালে, পুরো মুখ জুড়ে। আশেপাশে তাকিয়ে দেখলো সুভা পুরো রুমটা সুন্দর করে সাজানো। পাশের টি টেবিলটাতে কয়েকটা গিফট আর সুভার পছন্দের চকলেট কেক রাখা। এত আয়োজনের কারণ অজানা সুভার। জানার বড়ই আগ্রহ হচ্ছে ওর। অরণ্যকে বলতে যাবে কিছু, তার আগে অরণ্য নিজের আঙুল দিয়ে ঠোঁট চেপে ধরেছে ওর। শান্ত কণ্ঠে বলছে সুভাকে। হ্যাপি অ্যানিভার্সারি লাভবার্ড। সুভার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল মুহূর্তেই। কিন্তু নিজের উপরেই রাগ লাগছে ওর। আজকের দিনটার কথা কিভাবে মাথা থেকে বেরিয়ে গেল। সুভা তো কখনোই এমন মন ভোলা ছিল না। অরণ্য হয়তো বুঝেছে এটা। হেসে আবারও নিজের কাছে টেনে নিয়েছে সুভাকে। একটা একটা করে সবগুলো গিফট দিয়েছে ওর হাতে। এত গিফট দেখে মাথায় হাত সুভার। মনে হচ্ছে অরণ্য পুরো দোকানটাই তুলে নিয়ে এসেছে ওর জন্য। অরণ্য সুভা তাকিয়ে আছে ওকে একে অপরের দিকে। পুরনো স্মৃতিগুলো খুব করে মনে পড়ছে আজ। ওর আগেই বদমেজাজি অরণ্য পুরোপুরি পাল্টে গেছে এখন। কঠোর সুভাও কেমন পরিবর্তন হয়ে গেছে অরণ্যের ভালোবাসে। প্রথম আর অতিরিক্ত শাসন ভালো না লাগলেও এখন লাগে। বুঝে গেছে সবটাই অরণ্যকে কাছে রাখার জন্য করে। অরণ্য সুভার কপালে চুমু দিয়ে বলছে ওকে। আমার জীবন, আমার রঙহীন জীবন রাঙিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ তোমাকে। সুভা হাসলো অরণ্যের কথায়। শক্ত করে অরণ্যকে জড়িয়ে ধরে বলল সে। ধন্যবাদ আপনাকেও, আমাকে ভালোবেসে আগলে রাখার জন্য, আমার খারাপ সময়ে সঙ্গ দেওয়ার জন্য। অরণ্য চোখ বন্ধ করে শান্তির প্রশ্বাস ছাড়ল। আজ নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে ওর। প্রিয় নারী, তার ভালোবাসা আর মায়ায় ভরা সুন্দর একটা ফ্যামিলি পেয়েছে সে। খুশি তো হওয়ারই কথা। কেটে গেছে আরও 2-3টা দিন। কিছুক্ষণ আগেই সুভাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কিরণার ওর আম্মু অরণ্যের ফ্ল্যাটেই ছিলেন। সুভার পেন উঠল পরে। নিজেরাই নিয়ে এসেছেন হাসপাতালে। প্রচণ্ড ব্যথায় কান্না করছে সুভা। অরণ্যকে এসেছে সেখানে। সুভার কান্নার আওয়াজে বুকের ভেতরটায় কষ্ট হচ্ছে অরণ্যের। কিন্তু ওকে যেতে হবে এক্ষুনি, ওটি আছে ওর। সুভাকে ফেলে যাই বা কী করে? মিহি বারবার বলছে ও দেখে নেবে, তবুও মনটাকে শান্ত করতে পারছে না অরণ্য। ওদিকে আইসিইউতে রোগীর মরণবচন অবস্থা, অপারেশন না করলে হবে না কিছুতেই। মিহি আর বাকিদের আশ্বাস পেয়ে অবশেষে গেল অরণ্য।
অপারেশনের সরঞ্জাম হাতে নিয়েছে অরণ্য। হাতটা কাঁপছে অকারণে। চোখ বন্ধ করে একটা শ্বাস ফেলে নিজেকে স্থির করলো আর দৃশ্য চোখের ইশারায় শান্ত হতে বলল ওকে। অরণ্য ভেবে নিয়েছে এই অপারেশনে সে থাকবে না। সুবার মুখটা বারবার ভেসে উঠছে চোখের সামনে। নিজের মনকে বোঝাতে পারছে না কোনোভাবে। ভুলভাল কিছু হয়ে গেলে বদনাম হবে হাসপাতালের আর ওর নিজের। বাকিরাও শুনেছে অরণ্যের কথা, যেতে বলেছে ওকে। হাসপাতালের করিডোরে পায়চারি করছে অরণ্য। দুই বাড়ির সবাই দাঁড়িয়ে আছেন ওখানে। টেনশন হচ্ছে সবারই। অরণ্যের মন মানছে না আর। সুবা ঠিক আছে তো? এত সময় ধরে মিহি এসে বলছে না কেন কিছু। অরণ্য হেঁটে যাচ্ছিল কেবিনের দিকে, তখনই বেরিয়ে এসেছে মিহি। কোলে একটা ছোট্ট বাচ্চাকে সাদা তোয়ালেতে জড়িয়ে রেখেছে। থেমে গেল অরণ্যের পা জোড়া। বাকিরা সবাই গিয়ে ঘিরে ধরেছে মিহিকে। পেছনে নার্স এসেছে আর একটা বাচ্চাকে কোলে নিয়ে। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল অরণ্যের। দুই বাচ্চার বাবা হয়ে গেছে সে, যেমনটা অরণ্য চাইতো সবসময়। মিহি ওর কোলে থাকা বাচ্চাটাকে নিয়ে এসেছে অরণ্যের সামনে। কোলে নিতে বলছে ওকে। অরণ্যের অন্যরকম অনুভূতি হচ্ছে, আনন্দ হচ্ছে খুব। বাবা হলে বোধহয় সবারই এরকম হয়। নিচের কাপা কাপা হাত দিয়ে অরণ্য স্পর্শ করেছে মেয়ের গাল। ছোট্ট বাচ্চা মেয়েটা কি যেন বুঝেছে। নিভু নিভু চোখে তাকিয়েছে অরণ্যের দিকে। অরণ্য কোলে নিয়েছে মেয়েকে। ভাবনায় আসলো সুভার কথা। মেয়ের থেকে চোখ সরিয়ে মিহির দিকে তাকাতেই বলল মিহি, বাচ্চার মা ঠিকঠাক আছে, টেনশনের কিছুই নেই। নিশ্চিন্ত হলো অরণ্য। ধন্যবাদ জানালো মিহিকে। মিহিও অভিনন্দন জানিয়েছে অরণ্যকে। অন্য বাচ্চাটাকে কোলে নিয়েছে কিরণ। মুখে কয়েকটি চুমু দিয়েছে। কিয়ানের দিকে বসে আছে ভাগ্নেকে কোলে নেবে বলে, কিন্তু কিরণ ওকে দেবে না কারোর কাছে। কিরণের এমন বাচ্চামি দেখে হাসছে সবাই। পিট পিট করে চোখ খুলে তাকিয়েছে সুভা। পাশ ফিরে তাকাতেই দেখলো অরণ্যকে দোলনায় শুয়ে থাকা বাচ্চা দুটোর সাথে হেসে হেসে কথা বলছো। বাচ্চাদের দিকে একবার তাকিয়ে তাদের বাবার দিকে তাকালো সুভা। অরণ্যের চোখ মুখে খুশি উপচে পড়ছে যেন। ওরও ভালো লাগছে এ দেখে। অরণ্য চোখ গেল বেডে শুয়ে থাকা সুভার দিকে। কাছে গেল ওর, আলতো করে চুমু দিল কপালে। বলল সুভাকে, থ্যাংক ইউ আমার সন্টু মন্টুর আম্মু। সুভা ভুরু কুচকাল। অরণ্য ভাবল রাগ করেছে কোনো কারণে। কি হয়েছে জিজ্ঞেস করলে বলল সুভা। আপনি কি বাচ্চাদের এসব উদ্ভট নামেই ডাকবেন? অরণ্য একইভাবে ভুরু কুচকে তাকিয়ে উত্তর দিল সুভাকে। উদ্ভট নাম মানে? আমার বাচ্চাদের আমি এই সুন্দর নামেই ডাকবো। বললেই হলো বাচ্চাদের নাম আমি রাখবো। ওরা তোমার পেটে আসার আগে আমি নামগুলো ঠিক করে রেখেছি। আমি ওদের বাবা, নামটা আমিই রাখবো। আমিও ওদের মা। তুমি খালি ডিম থেকে ছানা ফুটিয়েছ, বাকি সব কাজ তো আমি করেছি। অরণ্যের কথায় লজ্জা পেল শোভা। ওর বুকে ধাক্কা দিয়ে বলল তখন। নির্লজ্জ লোক। অরণ্য কিছুটা ঝুঁকে শোভার কানের কাছে গিয়ে বলছে ওকে। আমার নির্লজ্জ না হলে এছাড়া কোনো নাম্য হতে না তুমি। অরণ্যের এত কথা ভালো লাগছে না শোভার। এদিকে দরজার সামনে দাঁড়িয়ে আছেন সবাই। অরণ্য বেরোলেই তারা এসে দেখবে বাচ্চাদের। শোভা বিরক্ত হয়ে বলল অরণ্যকে, যাবেন আপনি? দুদিকে মাথা নাড়িয়ে নাসূচক উত্তর দিল অরণ্য। দরজার দিকে চোখ গরম করে তাকাতেই চলে গেছেন সবাই। শোভা মাথায় হাত ঠেকিয়ে অরণ্যর দিকে তাকিয়ে আছে। ভাবছে মনে মনে, দুই বাচ্চার বাবা হয়ে গেল। এই লোকের বাড্রামও গেল না। সময় আর স্রোত অপেক্ষা করে না কারোর জন্য। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেছে। আনহা জীবনে নতুন করে ভালোবাসা এসেছে। কিছুদিন আগেই বিয়ে করেছে সাব্বিরের সাথে। সাব্বিরে কম কাঠখড় পোড়াতে হয়নি এজন্য। পিছু কিছু কয়েক মাস হেঁটে 2-3 বার আনহার হাতে থাপ্পড় খেয়ে তারপর বিয়ে করার মিশনে সফল হয়েছে সে। বাড়ির বাকিদেরও পছন্দ ছিল সাব্বিরকে। ছেলেটা দেখতে শুনতে ভালো, বাড়ি গাড়ি কিছুরই কমতি নেই। কেউই আপত্তি করেননি এই বিয়েতে। আনহা একটা সুন্দর সংসার পেয়েছে, বিশ্বাসের হাত পেয়েছে অবশেষে। কিরণ আর কিয়ানের একটা ছোট্ট মেয়ে বাবু হয়েছে। নামটাও দুজনের নামের সাথে মিলিয়ে রেখেছে কৃত্তিকা নূর। কৃত্তিকা বছরে পা দিয়েছে মাত্রই। ওকে নিয়ে খেলা করে শোভার আব্বু আর চাচুর দিন কেটে যায়। দুই দাদাই নাতনিকে নিয়ে পাগল প্রায়। এদিকে অরণ্যদের বাড়িতে সারাদিন হই হুল্লোড় লেগেই আছে। বাচ্চারা হয়েছে তাদের বাবার মতো। সারাদিন এটা ওটা ভেঙে ফেলছে, কখনো রুমের জিনিসপত্র সব এলোমেলো করে দিচ্ছে। অরণ্যের আম্মু আব্বু সারাদিন নাতি নাতনির পেছনে দৌড়াদৌড়ি করেন। বাচ্চাগুলো এতটাই বিচ্ছু হয়েছে গার্ডেনে বা সোফার নিচে লুকিয়ে থাকা মাঝে মধ্যে। অরণ্যের আব্বু তখন খুঁজে না পেয়ে বিরক্ত হয়ে বকুনি দিয়ে বলেন, অরণ্য কিরণের ছোটবেলার স্বভাব পেয়েছে দুজনে। জাহানারা সুলতানা কথাটা শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠেন। ওনার নাতি নাতনিকে কেউ কিছু বলতে পারবে না। সুবা অতিষ্ঠ হয়ে মাঝে মধ্যে বকাবকি করলে ওকে বাবার বাড়িতে চলে যেতে বলেন তিনি।
বাড়ির 2 নতুন সদস্য, আরভিন আর অড্রিজার বয়স এখন 3 বছর। সুভা সকাল থেকেই কিচেনে। আজকে ওর বাবার বাড়ির সবাই আসবে, সাথে আনহা, সাব্বিরও। আদ্রিস আর মিহির বিয়ে কিছুদিন পরেই, ওদেরকে বলেছে আসতে, তবে আসবে না বলেই জানিয়েছে। অরণ্যের আম্মু আজকে কাজে ব্যস্ত। আরভিন আর আদ্রিজাকে সময় দিতে পারেননি তিনি। দুজনেই বারবার কিচেনে এসে গাল ফুলিয়ে চলে যাচ্ছে। সকাল থেকে এই দুজনের পেছনে ঘুরছেন অরণ্যের আব্বু। গুনে গুনে রুম আর কিচেনে 100 চক্কর দিয়েছেন মনে হয়, আর পারছেন না ভদ্রলোক। গরম, একে তো ঘাম ছুটছে, অন্যদিকে নাতি নাতনির পেছনে ঘুরে ঘুরে অবস্থা খারাপ ওনার। অরণ্যের আব্বু এসেছেন কিচেনে, স্ত্রীকে জানিয়েছেন নাতি নাতনির পেছনে আর ছুটতে পারবেন না তিনি। অরণ্যের আম্মু কোমরে কাপড় গুছিয়ে বেরিয়ে গেছেন কিচেন থেকে। স্বামীর সাথে ঝগড়া লেগেছেন, বলছেন একটা দিন কেন ওদেরকে দেখে রাখতে পারবেন না। সুভা রান্না রেখে শ্বশুর শাশুড়ির ঝগড়া থামিয়েছে এসে, ওনাকে কিচেন সামলাতে বলে নিজে চলে গেছে রুমে। দরজার সামনে আসতে পায়ের কাছে কিছু একটা গড়িয়ে পড়ল সুভার। নিচে তাকাতেই নিজের ফোনটার করুণ অবস্থা চোখে পড়ল। সুভার ফোনটা তুলে হাতে নিতেই দেখলো ফোনের স্ক্রিন ফেটে গেছে অনেকটা, পানি লেগে আছে ফোনটাতে। আস্তে আস্তে হেঁটে রুমে এসেছে সুভা। পুরোটা রুম এলোমেলো হয়েছে। সকাল থেকে 4 বার ঘর গুছিয়েছে সে, এখন এই অবস্থা দেখে মেজাজ খারাপ হয়ে গেছে। পুরো রুমের কোথাও নেই বিচ্যুদটা। চোখ গেল সুভার দরজার দিকে, ছোট ছোট 4টি পা দেখা যাচ্ছে দুজনের। সুভা আস্তে আস্তে দরজার কাছে গিয়েছে, ধরা পড়ে গেছে বুঝতে পেরে। আরভিন আর আদ্রিজা দাঁড়িয়েছে এসে মায়ের সামনে, এক হাত কোমরে চেপে অন্য হাতে থাকা ফোনটা দুজনকে দেখিয়ে বলছে সুভা। এসব কি? আরভিন হাতটা বোনের দিকে দেখিয়ে বলছে মাকে। আদ্রি করেছে মাম্মাম। আরভিনের থেকে চোখ সরিয়ে আদ্রিজার দিকে তাকালো সুভা। নিজের দিকে তাকিয়ে বলল আদ্রিজা, ফোনটা গরম হয়ে গিয়েছিল মাম্মা, আমি গোসল করিয়ে দিয়েছি। এই কাহিনী নতুন নয়, এর আগেও আদ্রিজা এমন করেছে, তাই খুব একটা অবাক হয়নি সুভা। গম্ভীর কণ্ঠে বলেছে মেয়েকে। ফোনের স্ক্রিন ফাটিয়েছে কে? ভাইয়া। আরভিনের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞেস করলো সুভা। তুমি নিজে পাপার মতো ডক্টর হবে তাই না? আরভিন মাথা নাড়ালো উপর নিচ। সুভা বলল আবারও। মানুষ রেখে ফোনের অপারেশন করা কি তোমার পাপার থেকে শিখেছো? দাঁত দিয়ে নিজের জিভ কেটে ধরেছে আরভিন। মায়ের রাগের চেহারা দেখে ঠোঁট ভেঙে কান্না করে দিবে এমন অবস্থা। ছেলের উত্তর না পেয়ে ধমক দিয়ে বলেছে সুভা। উত্তর দিচ্ছে না কেন আরভিন? আরভিন কাঁদো কাঁদো মুখ করে বলছে মাকে। রোদে শুকাতে দিচ্ছিলাম মাম্মাম, হাত থেকে পড়ে ভেঙে গেছে। সুভার মাথায় হাত। ছেলে মেয়ের কথা শুনে একজন ফোনকে গোসল করিয়েছে আর একজন শুকাতে দিয়েছে। সুভা রেগে বলতে যাচ্ছিল কিছু, দুজনেই একসাথে বলে উঠেছে তখন। আমার পাপ্পা আরেকটা কিনে দেবে। অরণ্য দাঁড়িয়ে আছে দরজার সামনে। বাবাকে দেখে সাহস পেয়েছে দুজনেই, দৌড়ে গিয়ে জাপটে ধরেছে অরণ্যকে। অরণ্য বাচ্চাদের কোলে নিয়ে কথা বলতে শুরু করেছে তাদের সাথে। সারাদিন কি কি কাণ্ড ঘটিয়েছে বুক ফুলিয়ে বলছে বাবাকে। অরণ্য তাদের কথার উত্তরে বলছে বারবার, এই না হলে আমার ছানাপোনা। ছেলে মেয়ে দুজনেই হেসে গলা জড়িয়ে ধরেছে বাবার। অরণ্য সুভাকে নিচে যেতে বলেছে। অরণ্যের কলিগরা নাকি দেখা করতে এসেছে ওর সাথে। সুভা ভেবেছিল যাবে না, পরে কি যেন ভেবে নিচে আসলো সে। এক ভদ্র মহিলা এসেছেন, বয়স ওর শাশুড়ির থেকে খানিকটা, খুব একটা ছোট হবেন না। তার পাশে অরণ্যের বয়সে এক যুবক দাঁড়িয়ে আছে। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে কথা বলছে। আরভিন আর আদ্রিজা বসে আছে ওনাদের সামনে। ভদ্রমহিলা জিজ্ঞেস করেছেন দুজনকে, তোমাদের নাম কি সোনারা? দুজনেই হাসতে হাসতে অরণ্যের দিকে একবার তাকিয়ে উত্তর দিল ওনার কথায়। পাপ্পা সন্তু মন্টু। অরণ্য মাথায় হাত ঠেকিয়ে তাকিয়ে আছে ছেলে মেয়েদের দিকে, মনে মনে হাসছে ওদের উত্তর শুনে। দুজনকে নিজেদের নাম বলতে বলেছে সুন্দর করে। আরভিন ঠিকঠাকভাবেই বলেছে ওর নাম, শেতাজ আরভিন। আদ্রিজা কিছুক্ষণ চোখ বন্ধ করে ভাবল, তারপর বলল ওনাকে, আমার নাম আলাইতা আদলিজা। ভদ্রমহিলা বুঝলেন না কিছুই, তবে বয়সের তুলনায় আরভিনের কথাবার্তা স্পষ্ট। সুন্দর করেই পটাপট উত্তর দেয় সে। আদ্রিজার এই অস্পষ্ট কথাগুলো শুনতে অনেক ভালো লাগছে ওনার। নাম না বুঝে বললেন উনি। কি নাম বললে সোনা? আদলিজা। আদ্রিজার রাগ হলো নিজের নামের ভুল উচ্চারণ করায়। বাবার কোল থেকে নেমে কোমরে দুহাত চেপে বলল, হয়নি। আরভিনও নেমেছে অরণ্যের কোল থেকে। আদ্রিজার মাথায় ধাক্কা দিয়ে বলছে ওকে, তুই তো নিজেই ভুল বলেছিস পাকুনি। কথাটা বলেই ভদ্রমহিলার দিকে তাকিয়ে বলল আরভিন। ওর নাম অদ্রি আন্টি।
অরণ্য কেবল হাসছে বাচ্চাদের পাকামো দেখে। শুভ আর অরণ্যের মধ্যে ঝগড়া হয়েছে। সকাল থেকেই কেউ কারোর সাথে কথা বলছে না। মন খারাপ করে তখন থেকেই বসে আছে শুভা। অরণ্য হসপিটালে ছিল এতক্ষণ। কিরণ কিছুদিন হলো এখানেই আছে। শুভাকে ফোন না দিয়ে ওর ফোনেই ভিডিও কল দিয়ে দেখছে বাচ্চাদের। অরণ্যকে না দেখে কান্না করছিল বাচ্চারাও। বাবার কথা শুনে শান্ত হয়েছে দুজনে। শুভা সেই সকাল থেকে সামলাচ্ছে দুজনকে। বাচ্চা সামলাতে গিয়ে নাজেহাল অবস্থা ওর। নিজের খেয়াল রাখা হয় না এখন আর। অরণ্যের সাথে কথা বলার পর থেকেই চুপচাপ খেলা করছে ওরা। এ দেখে বাচ্চাদের দিকে রেগে তাকিয়ে আছে। মনে মনে বলছে, শুভা বজ্জাত বাপের বজ্জাত ছেলে মেয়ে হয়েছে। অরণ্য মাত্রই আসলো। শুভার দিকে তাকাতেও মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। অরণ্য ভুরুকুচকে তাকালো একবার শুভার দিকে, চোখ গেল বিছানায় বসে থাকা আরভিন আর অর্ডিজার দিকে। হাসি ফুটে উঠল অরণ্যের মুখে। বাচ্চাদের কাছে এসে কথা বলছে তাদের সাথে। ছেলে মেয়ে দুজনে উঠে দাঁড়িয়েছে। এলোমেলো পায়ে হেঁটে এসে গলা জড়িয়ে ধরেছে বাবার। অরণ্য কিছু একটা ভেবে বাচ্চাদের বলল, তোমাদের নতুন আম্মু লাগবে তাই না? বাচ্চারা কি যেন বুঝলো। বাবার কথায় খিলখিল করে হেসে উপর নিচ মাথা নাড়ল। সবটাই চুপচাপ বসে দেখছে শুভা। অরণ্য হাসছে বাচ্চাদের কাছে। বিছানায় শুয়ে দিয়ে চুমু দিচ্ছে দুজনের গালে। অরণ্যকে পেলে আরভিন অর্ডিজার আর কিছুই লাগে না। বাবার প্রতি ওদের ভালোবাসা একটু বেশি। আরভিন অর্ডিজা যখন ছোট ছিল আরও সারা রাত জেগে ওদের সাথে খেলা করতো অরণ্য। যতক্ষণ না ঘুমিয়েছে সেও সজাগ থাকতো। শুভাকে বিরক্ত করতো না খুব একটা। এখনও যতক্ষণ বাড়িতে থাকে আরভিন আর অর্ডিজা পুরোটা সময় বাবার পিছু পিছু ঘুরে। কিছুদিন ধরে অরণ্য আর শুভার মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। যে কোনো বিষয়ে দুজনের মধ্যে মতের অমিল হচ্ছে। ভেতরে ভেতরে কষ্ট হচ্ছে শুভার। আসতে দেরি হচ্ছিল দেখে অরণ্যের আম্মু বারবার খোঁজ করছিলেন ছেলের। মেজাজ দেখিয়ে প্রথম কল দেয়নি শুভা। সব রাগ অভিমান দূরে সরিয়ে যখন ফোন দিল, অরণ্যকে লাইনে রেখে অন্যদের সাথে কথা বলছিল। বিরক্ত হয়ে পুরো কথাটা না শুনে কল কেটে ব্লক করে দিয়েছে অরণ্যের নাম্বারটা। তখন থেকে বারবার মাথায় আসছে, এটা অরণ্য কি এখন আর আগের মতো ভালোবাসে না তাকে? এসব ভাবতে ভাবতে হাঁটুতে মুখ গুজিয়ে ডুকরে কেঁদে উঠেছে শুভা। অরণ্যের কানে আসলো ওর কান্নার শব্দ। বাচ্চাদের রেখে কাছে গেল বউয়ের। চিন্তিত মাথায় গালে হাত দিয়ে দেখলো জ্বর এসেছে কিনা। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো শুভাকে, লাভ বার্ড, কি হচ্ছে তোমার? শরীর খারাপ করেছে? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো। শুভা এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিল অরণ্যের থেকে। নাক মুখ ফুলিয়ে বলল ওকে, দূরে সরুন, আমার সাথে কথা বলতে হবে না আপনাকে। বাচ্চাদের জন্য নতুন মা নিয়ে আসুন। আমি তো এখন দেখতে খারাপ হয়ে গেছি, ভালো লাগবে কি করে আর? অরণ্য মুখ টিপে হাসল শুভার কথায়। কান্নার কারণটাও বুঝলো এখন। বেবি হওয়ার পর থেকে কেমন পরিবর্তন হয়ে গেছে শুভা। অরণ্যের প্রতি ওর ভালোবাসা বেড়েছে আগের থেকে অনেক। মাঝে মধ্যে অবাক হয় অরণ্য। আগের শুভার সাথে এই শুভার কোনো মিল খুঁজে পায় না সে। এই শুভা তাকে ভালোবাসে নিজের থেকেও বেশি। অরণ্যের জন্য নিজের শখ, ইচ্ছে, কাজ সবকিছু ছাড়তে দুবার ভাবেনি সে। শুভা কি বুঝে না অরণ্য তাকে ভালোবাসে নিজের সবটা দিয়ে? অরণ্য কি যেন ভেবে হাঁটু গেড়ে মেঝেতে বসলো। শুভা দুহাত ধরে চুমু দিয়ে বলল ওকে। রাগ করেছে লাভ বার্ড? শুভার কেমন কান্না পাচ্ছে। ছলছল চোখে অরণ্যের মুখপানে তাকিয়ে বলছে, আগের মতো ভালোবাসেন না কেন আমায়? তোমাকে আমি সে প্রথম দিনের মতোই ভালোবাসি। আমার খুশির একমাত্র কারণ আমার বাচ্চারা, তাদের আম্মু তুমি। তোমাকে ভালো না বেশি পারি আমি? কথাটা বলেই উঠে দাঁড়িয়েছে অরণ্য। শুভা ওভাবে বসে শক্ত করে জড়িয়ে ধরেছে ওকে। আরভিন আর অর্ডিজা বুকে দুহাত ভাঁজ করে মনোযোগ দিয়ে দেখছে মা বাবাকে। অরণ্যের চোখ পড়ল বাচ্চাদের দিকে। ইশারায় ওদের চোখ বন্ধ করতে বলল। বাচ্চা দুটো একসাথে চিৎকার করে বলে উঠল, ওকে পাপ্পা। দুজনেই দুহাত দিয়ে মুখ ঢেকেছে নিজেদের। অরণ্য এই সুযোগে তাকিয়েছে শুভার দিকে। শুভার দিকে মুখ তুলে তাকাতে অরণ্য কিছুটা ঝুঁকে চুমু দিয়েছে শুভার লালচে ঠোঁটে। শুভা খামচে ধরেছে অরণ্যের শার্ট, বুকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরতে বলছে ওকে। অরণ্য শুনছে না শুভার কথা। বাচ্চাদের কথা কানে আসতেই দূরে সরে গেছে শুভার থেকে। আরভিন আর অর্ডিজা ওভাবে শুয়ে থেকেই বলছে অরণ্যকে, চোখ খুলবো পাপা? অরণ্য দাঁত দিয়ে চিপ কেটে ধরেছে নিজের। মনে মনে নিজেই নিজেকে বকুনি দিয়ে বলছে, কি ভুল করছিল বাচ্চাদের সামনে? আজকে আদ্রিস আর মিহির বিয়ে। অরণ্যদের আসতে বলেছিল আগে, কিন্তু কাজের চাপে আসা হয়নি কারোরই। মিহির সেজেছে আজকে বয়স সাজে। লাল বেনারসির শাড়ি পরেছে সে, মাথায় সুন্দর করে ঘোমটা টানা। স্টেজে বসে আছে আদ্রিস, তাকেও আজকে কম সুন্দর লাগছে না। দুজনকে পাশাপাশি মানিয়েছে ভালো। বিয়েতে শুভা অরণ্য ছাড়াও আনহা আর সাব্বির এসেছে। আরভিন আর অর্ডিজা খালামণিকে দেখে
মা বাবাকে রেখে ছুটে গেছে তার কাছে। আনহাও সুন্দর করে কথা বলছে তাদের সাথে। আদিজাকে কোলে তুলে চুমু দিয়েছে 2 গালে। আরভিনের রাগ হয়েছে এই দেখে। চলে যাবে তখন সামনে গিয়ে দাঁড়িয়েছে আনহা। ছেলের পা থেকে মাথা পর্যন্ত দেখেছে ভালো করে। এ তো পুরোই অরণ্যের ডুপ্লিকেট। রাগটা হয়েছে ওরই মতো। অডিজাকে রেখে এবার আরভিনকে কোলে নিয়েছে আনহা। গাল টেনে বলছে ওকে। কি হয়েছে জুনিয়র, রাগ করলে যে? কালামণি সবসময় আদ্রিকেই পাপ্পি দেয় কেন? হাসলো আনহা। আরভিনের 2 গালে বেশ কয়েকটা চুমু দিল। আরভিনও হেসে জড়িয়ে ধরল তার খালামণির গলা। এই বাচ্চা দুটোকে নিজের থেকেও বেশি ভালোবাসে আনহা। ছোটবেলা থেকে আনহার কাছে বেশি সময় থেকেছে দুজন। অরণ্য হসপিটালে গেলে বাড়িতে একাই থাকতো শুভা। প্রতিদিন গিয়ে আনহা দেখে আসতো ওদেরকে। কখনো আবার সাথে করে বাড়িতে নিয়েও আসতো। শুভাও নিশ্চিত থাকে বাচ্চারা আনহার কাছে থাকলে। সাব্বিরের হাত ধরে স্টেজে বসে থাকা আরডিশ আর মিহির দিকে তাকিয়ে আছে আনহা। বরকনের সাজে দুজনকেই অপরূপ সুন্দর লাগছে। আনহার দিকে চোখ পড়ল আরডিশের। আনহার চোখ মুখ আর ঠোঁটের কোণে জমে থাকা হাসি বলে দিচ্ছে ও কতটা সুখে আছে। আরডিশেরও ভালো লাগলো আনহা ভালো আছে দেখে। সবসময় তো এটাই চেয়ে এসেছে আরডিশ, তার সাথে না হোক, অন্য কারোর সঙ্গে ভালো থাকুক আনহা। কিছুক্ষণ আগে পাশেই দাঁড়িয়ে থাকা অরণ্য শুভার দিকে তাকিয়ে একই ভাবনা মাথায় এসেছিল আনহার। মিহি ধাক্কা দিল আরডিশের কাঁধে। ধ্যান ভাঙল ওর। মাথা ঘুরিয়ে তাকালো মেয়ের সুন্দর মুখটির দিকে। আজকে মিহিকে একেবারে লালপুরি লাগছে। চোখ সরানো যাচ্ছে না ওর থেকে। কাজী সাহেব এসে বসেছেন মিহিদের সামনে। মিহির হাসি দেখে অরণ্য এসে বলছে ওকে। একটু তো লজ্জাপর নাটক করো। সব কলিগরা এসেছে, মান সম্মানে রাখলি না, নির্লজ্জ তুই। বুঝিনি তাহলে? আমি তোর আগের জন্মের স্টুডেন্ট ছিলাম। বললেই হলো, অরণ্য যেমন তেমন মেয়ে ছেলেকে নিজের স্টুডেন্ট বানায় না। এভাবে বলে তুই অপমান করছিস আমাকে? অপমান আবার কি জিনিস, খায় না মাথায় দেয়। মিহি রেগে মেগে তাকিয়েছে অরণ্যের দিকে। অরণ্য সফল হয়েছে তার কাজে। মিহিকে রাগাবে বলেই বলছিল এত কথা। জাঁকজমকপূর্ণভাবে বিয়ে সম্পন্ন হয়েছে মিহি আর আরডিশের। কোণে বিদায়ের সাথে সাথে অরণ্য, শুভার বাকিরাও চলে এসেছে নিজেদের বাড়িতে। বাড়িতে আসতে আসতে রাত হয়ে গেছে প্রায়। দিনের আলো কেটে গিয়ে অন্ধকার নেমেছে চারিদিকে। শুভা অরণ্যের কাঁধে মাথা রেখে শুয়ে আছে গাড়িতে। বাচ্চা দুটো জ্বালিয়ে মারছে অরণ্যকে। একজন চুল ধরে টানছে তো আরেকজন মুখ এদিক সেদিক ঘোরাচ্ছে। বিরক্ত হয়েই শুভাকে ডেকে বলেছে অরণ্য। আমার বাচ্চাদের না সামলে ঘুমাচ্ছ তুমি? কানের কাছে এত জোরে ধমক দিয়ে ওঠায় দ্রুত চোখ খুলে তাকিয়েছে শুভা। অরণ্যের কথাটা কানে গেছে ওর। এমনিতেই চোখ বন্ধ করেছিল, ঘুম আসেনি তেমন। অরণ্যের নাজেহাল অবস্থা দেখে ভালোই লাগছে শুভার। বাচ্চাদের এমন দুষ্টমি তো আর অরণ্য দেখে না সারাদিন। ওদেরকে বকাবকি করলে বাড়ি ফিরেই ঝগড়া বাঁধে ওর সাথে। শুভা কি যেন ভেবে বলল অরণ্যকে। ওরা আপনার মতো বিচ্ছু হয়েছে, সামলাবো কি করে আমি? অরণ্য শুভার কানের কাছে গিয়ে বলল তখন। আমাকে সামলাচ্ছে যেভাবে। বলার মতো আর কথা রইল না শুভার। চুপটি করেই রইল সে। আরভিন আর অড্ডিজও ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। ড্রাইভার গাড়ি থামিয়েছে গেটের সামনে। আকাশের দরকারি কাজ আছে, এক্ষণে যেতে হবে বিধায় বাড়ির ভেতরে গাড়ি নিয়ে ঢোকেনি। পরনে থাকা শাড়ির কুচিটা ধরে খুব সাবধানে গাড়ি থেকে নেমেছে শুভা। বাড়ির গেটের সামনে ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়নি খুব একটা। কিরণ রাগ করে কৃত্তিকাকে নিয়ে চলে এসেছে এখানে। সেই থেকে বাড়ির সবাই ফোন দিয়ে যাচ্ছেন শুভাকে। কিরণকে বুঝিয়েও লাভ হয়নি। কিয়ান নিতে না আসলে নাকি সে যাবে না। এদিকে এই 5 দিনের মধ্যে কিয়ানোকে 2 বার নিতে এসেছে। প্রতিবারই বাড়ির গেটের সামনে দাঁড় করিয়ে রেখেছে বেচারাকে। শুভা হেঁটে গেল ভাইয়ের কাছে। বাচ্চা টুকটুকে কোলে নিয়ে বাড়িতে ঢুকেছে অরণ্য। শুভা এসে সামনে দাঁড়িয়েছে। বোঝা মাত্রই ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে ওর দিকে তাকিয়েছে কিয়ান। চলে যেতে চাইলে জোরাজুরি করে শুভকে বাড়িতে নিয়ে গেছে। কিরণ ড্রয়িং রুমেই ছিল। কৃত্তিকা সোফায় বসে খেলা করছে ওর ফোনটা নিয়ে। কিয়ান এসে দাঁড়িয়েছে মা মেয়ের সামনে। কিরণ লক্ষ্য না করলে কৃত্তিকা লক্ষ্য করেছে বাবাকে। কিয়ানকে দেখে হেসে হাত বাড়িয়েছে ওর কোলে যাবে বলে। মেয়ের হাসি মাখা মুখটা দেখে কিয়ানের দেহে প্রাণ ফিরে এসেছে মনে হলো। কিরণের সাথে ঝামেলা হয়েছে তার। কিরণের থেকে কিয়ানের ইগো কম নয় ভেবেই নিয়েছিল। নিজে থেকে না গেলে নিতে আসবে না কিরণকে। কিন্তু মেয়ের মুখটা বারবার ভাসছিল চোখের সামনে। কোনো কাজে মন বসাতে পারছিল না সে। বাড়িতে যত সময় থাকে বারবার বাবা চাচা আর মায়ের একই কথা শুনতে হয়। কেন সে কৃত্তিকাকে নিয়ে আসছে না বাড়িতে? কিয়ানোর যে কম কষ্ট হচ্ছিল না।
কৃতিকাকে না থেকে থাকতে। এই যে এখন মেয়েকে কাছে পেল, মন খারাপ চলে গেছে কিয়ানের। কৃতিকা বাবার গলা জড়িয়ে ধরেছে, 2 গালে চুমু দিচ্ছে ওর। কিরণ মুখ তুলে তাকিয়েছে কিয়ানের দিকে, উঠে দাঁড়িয়েছে চলে যাবে বলে। গম্ভীর কণ্ঠে তখন বলে উঠেছে কিয়ান, কোথায় যাচ্ছেন? বাবা, তুমি থেকে আপনি? এই অ্যাসিস্ট্যান্ট মেয়েটার সাথে সম্পর্ক এতদূর গড়িয়ে গেছে? বাজে বকবে না। কিরণের রাগ হলো কিয়ানের কথায়। ওর কোলে থাকা কৃতিকাকে নিতে চেয়ে বলল, মেয়েকে দিন। আমি ওকে নিতে এসেছি, তুমি পড়ে থাকো এখানে। কি খাইয়ে রাখবেন? মেয়ের জন্য নতুন। এইটুকু বলতেই কিরণ থামিয়ে দিল ওকে। কিয়ানের মাথার চুল টেনে ধরে রাগ মিশ্রিত কণ্ঠে বলছে সে, মেয়ের জন্য নতুন মা নিয়ে আসবেন তাই না? বিয়ে করার এত শখ আপনার? আরে রাগিনী, ছাড়ো বলছি। ছাড়বো না। চুলগুলো সব তুলে টাকলা বানাবো আজকে। অন্য কোনো মেয়ে যেন বিয়ে করতে না আসে আপনাকে। আর ইউ জেলাস? কিরণ ছাড়ল কিয়ানকে, বুকে হাত দুটো ভাঁজ করে তাকালো অন্যদিকে। কিরণের কেমন কান্না পাচ্ছে এখন। রাগ করেছে বলে এমন কথা কিভাবে বলল কিয়ান? কিয়ান কিরণের সামনে গিয়ে বলল ওকে, আমি তো মেয়েকে দেখাশোনার জন্য নতুন কেয়ারটেকার আনার কথা বলছিলাম। কিরণের চোখ মুখের রাগ সরে গেল মুহূর্তেই। কটমট করে বলে উঠল কিয়ানকে, আবার চুল টেনে ধরি? পুরো কথা বলেন না কেন কখনোই? কিয়ান হাসল, কথা না বলে কথাটা বাড়িয়ে দিল কিরণের দিকে। মায়ের বদলে এবার মেয়ে চুল টেনে ধরল ওর। কিয়ান আর কিরণ দুজনেই হেসে দিল কৃত্তিকার কাছ দেখে। দুজনের মধ্যে থাকা রাগ অভিমান উড়ে গেল। সেই কবেই শুভা এসেছিল কিয়ানের জন্য কফি নিয়ে। ট্রেটা রেখে চলে যাচ্ছিল সে। আবারও ফিরে তাকিয়েছে কিয়ান, কিরণ আর কৃত্তিকার দিকে। ওদের সুখে ভরা সুন্দর সংসারটা দেখে ভালো লাগছে ওর। আজকে কৃত্তিকার 1 বছর পূর্ণ হলো। এই খুশিতে বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে। অরণ্যদের বাড়ির সবাই ও বাড়িতে যাবে আজ। আরভিন অদ্রিজাকে নিয়ে ওদের দাদা দাদি চলে গেছেন আগেই। শুভা অপেক্ষা করছে অরণ্য কখন আসবে। কিছুদিন আগে শুভাকে একটা সুন্দর শাড়ি এনে দিয়েছে অরণ্য। পাতলা একটা ডায়মন্ডের জুয়েলারি সেটও গিফট করেছে তাকে। শুভা আজকে সেজেছে ওগুলো পরেই। বেবি পিঙ্ক কালারের সুন্দর শাড়িটার সাথে স্লিপলেস ব্লাউজ পরেছে। শুভা সাজে না খুব একটা, মাঝে মধ্যে যাই একটু অরণ্যের কথাই সাজে। সেই সাজ এলোমেলো হতে সময় লাগে না বেশি। কথাটা ভাবনায় আসতেই লাজে রাঙা হলো ওর মুখ। আচমকা পেটে কারো হাতের স্পর্শ পেতেই মাথা ঘুরিয়ে তাকিয়েছে শুভা। অরণ্যর কোমরে 2 হাত চেপে তুলেছে ড্রেসিং টেবিলের উপরে। অরণ্য ঘাড় কাত করে তাকিয়ে আছে শুভার দিকে, কি যেন ভাবছে মনে মনে। অরণ্যের মধ্যে গতি ভালো ঠেকছে না শুভার। ওদিকে কিরণ ফোন দিচ্ছে বারবার, যেতে দেরি হয়ে যাচ্ছে তাদের। অরণ্য এগিয়ে যাচ্ছে শুভার দিকে। অরণ্য শ্বাস পড়ছে চোখ মুখে। শুভা ওর মুখ চেপে ধরে বলল, কি হলো? অরণ্য নিজের মুখের উপর থেকে সরিয়ে নিল শুভার হাতটা। ওর কানের কাছে গিয়ে বলছে, আরেকটা বাবু লাগবে আমার। প্রসেস শুরু করে চলো। শুভা ধাক্কা দিয়েছে অরণ্যের বুকে, কিছুটা দূরে সরে গেছে। শুভা চলে যাচ্ছে দেখে হাত ধরে আটকেছে অরণ্যকে। কিছু বলার আগে ঠোঁট মিলিয়েছে ওর ঠোঁটের সাথে। শুভা প্রথমে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেছে অরণ্যর থেকে, পর মুহূর্তে আবার কি যেন হলো ওর। গলা জড়িয়ে ধরেছে অরণ্যের। চুলগুলো সব এলোমেলো হয়ে গেছে শুভার। শাড়িটা কবেই খুলে পড়েছে মেঝেতে। ঠোঁটের লিপস্টিক, মুখের সাজসজ্জা নষ্ট হয়ে গেছে ওর। অরণ্য পুরোপুরি ডুবে গেছে শুভার মাঝে। নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দিচ্ছে ওকে। নিস্তব্ধ কক্ষটিতে 2 মানবের ঘন শ্বাস প্রশ্বাস ছাড়া শোনা যাচ্ছে না কিছুই। বাইরে তখন তুমুল বর্ষণ শুরু হয়েছে। কিরণরা সবাই ভেবে নিয়েছে বৃষ্টির কারণে আটকা পড়ে গেছে অরণ্যরা। গেস্টরা এসেছেন বহু সময় আগেই। মেয়ের মামা মামির জন্য অপেক্ষা করছিল কিরণ। অরণ্যকে আবারও কল দিবে বলে ফোনটা হাতে তুলেছিল সে। দেখলো অরণ্যের মেসেজ। অরণ্য বলছে আসতে ওদের রাত হবে, অপেক্ষা না করতে। কৃতিকা বসে আছে সোফায়। আরভিন এসে ওর 2 গাল টেনে দিয়েছে। ঠোঁট উল্টে কান্না করে দিয়েছে ছোট্ট কৃতিকা। অদ্রিজা একটা খেলনা ক্যামেরা হাতে নিয়ে ছবি তুলছে বোনের। কৃতিকা দেখতে একেবারে পুতুলের মতো, কিয়ান আর কিরণের মতোই সুন্দর হয়েছে। অদ্রিজা প্রথম কৃতিকাকে পুতুলই মনে করত, এখনও পুতুল নামেই ডাকে। আরভিনের এমন কাজ দেখে ভালো লাগলো না বিষয়টা। ওর পুতুলকে আরভিন মারবে কেন? গাল ফুলিয়ে আরভিনের কাছে এসেছে অদ্রিজা। দাঁত কিরমির করে 2 হাত দিয়ে ভাইয়ের মাথার চুল টেনে এক দৌড়ে গিয়ে লুকিয়ে পড়েছে ফুপ্পির পেছনে। আরভিন রেগে তাকিয়েছে অদ্রিজার দিকে। টেবিলে রাখা গিফটগুলো সব এক এক করে ফেলে দিয়েছে মেঝেতে। কিরণ কেবল দেখে যাচ্ছে সবটা। এই ছেলে যে পুরো ওর ভাইয়ের মতোই রাগে, জানে কিরণ, কিন্তু অদ্রিজাও কম যায় কিসে।
সেও কিরণের মতোই ঝগড়টে। কথাটা ভেবে হাসছে কিরণ। ওর আম্মু পাশেই দাঁড়িয়ে দেখছেন নাতি নাতনিদের ঝগড়া। কিরণের দিকে তাকিয়ে বলছেন উনি। কি দেখছিস কিরণ? কিরণ তাকালো ওনার দিকে, হেসে বলল মাকে। আমার আর ভাইয়ার ছোটবেলা দেখছি আম্মু। সুভা শুয়ে আছে বিছানায়। অরণ্য আনতে গেছে বাড়ির সবাইকে। ওকে ঘুমের মধ্যে রেখে চলে গেছিল অরণ্য, তাই বুঝতে পারেনি কিছুই। ফোনটা হাতে নিতে কিরণের পাঠানো সবগুলো ছবি এক এক করে দেখলো সুভা। দুই বাড়ির সবাই, সাথে আনহা, সাব্বির আর আদ্রিস মিহিও এসেছিল আজকে। সবাই মিলে গ্রুপ ফটো তুলেছে, অরণ্য আছে সেখানে। অরণ্য যাওয়ার পরে হয়তো তুলেছে ছবিগুলো। সবাইকে একসাথে কত সুন্দর লাগছে। আফসোস হচ্ছে ওর কেন গেল না ওখানে। মনে মনে বকুনি দিচ্ছে অরণ্যকে। ওর জন্যই সুভার আজকে যাওয়া হয়নি ভাইজির জন্মদিনে। রাত প্রায় 12টার কাছাকাছি। অরণ্য সবাইকে নিয়ে এসেছে বাড়িতে। মাত্রই রুমে এসে দেখলো সুভা ঘুমিয়ে পড়েছে। বিরক্ত করেনি আর। বাচ্চাদের রেখে এসেছে ওদের দাদির কাছে। অরণ্য সুভার কাছে গিয়ে তাকালো ওর মায়াবী মুখ পানে। ঘুমান্ত অবস্থায় কতটা সুন্দর লাগছে ওকে। সুভার পুরো মুখ জুড়ে নিজের ঠোঁটের উষ্ণের স্পর্শ দিল অরণ্য। অরণ্যের ছোঁয়া পেয়ে পিটপিট করে তাকিয়েছে সুভা। কি হয়েছে জিজ্ঞেস করলে হেসে বলল অরণ্য। আমার রঙহীন জীবন রাঙিয়ে দিতে বসন্তের ফুলের মতো এসেছিলে তুমি। তোমায় বড্ড বেশি ভালোবাসি প্রণয়িনী। কথাটা মন ছুঁয়ে গেল সুভার। উঠে বসে জড়িয়ে ধরল অরণ্যকে। অরণ্য পরম যত্নে কপালে চুমু দিল সুভার। সুভা যেভাবে জড়িয়ে ধরেছে ওভাবেই শক্ত করে জড়িয়ে ধরল ওকে। সবশেষে অরণ্য আর সুভা ভালো আছে, তাদের সুন্দর সংসার আর বাচ্চাদের নিয়ে। আনহা তার অতীত ভুলে নতুন করে নিজের জীবন সাজিয়েছে। কিয়ান আর কিরণের একটা রাজকন্যা এসেছে। তাদের দুষ্টু মিষ্টি সম্পর্কটা আরও সুন্দর হয়ে উঠেছে কৃত্তিকাকে নিয়ে। আদৃশ্য পেয়েছে তার ভালোবাসা মেহিকে। তার অন্ধকার জীবন আলোকিত করে এক ফালি রোদ্দুর হয়ে এসেছে মেহি। সবাই তো এরকমই এন্ডিং চেয়েছিল, তাই না?